শনিবারের সোনাবেলা এবার পঞ্চম বর্ষে পা দিল এবং সেই উপলক্ষে বিভিভি স্টুডিও করেছে এক অভিনব এক্সপেরিমেন্ট। এই সিজনে সমস্ত দল চেষ্টা করেছে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবিকে অডিও ড্রামাতে প্রেজেন্ট করতে। প্রতিযোগী দলগুলির প্রচেষ্টা ভালো মন্দ যাই হোক না কেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের আজকের নিবেদন শেষ বেলা, পরিবেশনায় অন্বেষণ। এবার শুনি আজকের নাটক শেষ বেলা। বেলা শেষে চলচ্চিত্রের মূল কাহিনী অবলম্বনে অন্বেষণ প্রযোজনা শেষ বেলা। কাহিনী কাজল চক্রবর্তী, সংলাপ ও চিত্রনাট্য নন্দিতা রায় ও শিবপ্রসাদ মজুমদার, শ্রুতিনাট্য রূপান্তর ও নির্দেশনা অমিতাভ কাঞ্জিলাল। বিভিন্ন চরিত্রে রূপদানে শ্রীমতী পারমিতা বিশ্বাস ভট্টাচার্য, শ্রীমতী সুনন্দা সরকার, শ্রীমতী দোলন কুণ্ডু, শ্রীমতী শিপ্রা দত্ত, শ্রী পার্থ কুণ্ডু, শ্রী অসীম ঘোষ, শ্রী প্রীতম বিশ্বাস, শ্রী অভিজিৎ বাগচি এবং শ্রী অমিতাভ কাঞ্জিলাল। মজুমদার অ্যান্ড সন্স, দেখা যাক এখানে পাই কিনা। বাবা, তুমি বেরোচ্ছ? ওই চেকগুলো সই করে দিয়েছি, আমার টেবিলে রাখা আছে, দেখে নিও। দাদা, বনস্পতির বৈঠক আছে? কি বনস্পতির বৈঠক প্রবোধ কুমার সান্যালের? না, ওটা তো নেই। দেশ পত্রিকায় নিয়মিত বেরোতো বনস্পতির বৈঠক, প্রেমেন্দ্র হরি মিত্র। পরে জানা যায় প্রেমেন্দ্র মিত্রর কাশীতে এক ভাই ছিলেন যার নাম ছিল সহায় হরি। সেই আদলে নিজের নাম করেছিলেন প্রেমেন্দ্র হরি মিত্র। ও বই তো এখন আউট অফ স্টক। আমার কাছে এক কপি আছে, বারিন, কাল একবার মনে করিয়ে দিও তো। আপনি কাল আসুন একবার। আপনাকে না খুব মানে আপনাকে কোথায় জানো? বিশ্বনাথ মজুমদার, এই কনসার্নের ওনার, আমার বাবা। রাইট রাইট, নমস্কার। নমস্কার বারিন, আমি বেরোলাম। হ্যাঁ বাবা, ঠিক আছে। আপনি কি আর কিছু বই দেখবেন? আমাদের কালেকশনে কিন্তু খুব ভালো বই আছে। मिस्टर, बर्थ सर्टिफिकेट पे बेबी का नाम लिखो। बाला इतना स्मूथ। सेलो बटरफ्लो, इतना स्मूथ, लिखे सन सनन साए साए। বরোদা ব্যাংকের চেকটা সই করেছো? বার করে রেখে গেছিলাম। আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, দুজনের নামে অ্যাকাউন্ট। 1 মাস ধরে তো ফেলে রেখেছো। ভেবেছিলাম গনশাকে দিয়ে ওটা ব্যাংকে ফেলে দেখতাম যে চেকটা অপারেট করছে কিনা।
আর ওই হেলথ ইন্স্যুরেন্সের কাগজগুলো, ওটা কিন্তু রিনুয়াল। আরে কত থেকে কি করে করবো বলো? শর্মী গেছে সেই সকালবেলা বোলপুরে শাড়ি তুলতে, এখনো ফেরেনি। ব্যাস, মাঝেই গেছে। সঙ্গে সঙ্গে বড় মেয়ে তো টিউশনে গেল না, মোবাইলে গেম খেলছে। এভাবে তো আর আমার সম্ভব হচ্ছে না। ওকে সামলাও, ওকে খাওয়াও, ওকে ঘুম পাড়াও, কাজ করো। তুমি কি বাড়ির আয়া নাকি? হচ্ছে না তো ছেড়ে দাও, হবে না। কি যে বলো না তুমি। এই শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার ছেলে মেয়েদের বলো যে পুজোর মধ্যে যেন এখানে আসে। অন্যদিন যদি নাও হয়, অন্তত দশমীর দিন যেন প্রত্যেকে আসে। আমার দরকার আছে ওদের সঙ্গে। কেন? ও আচ্ছা, যাক, মতি ফিরেছে তাহলে। তুইটা পড়ে শোনাবে তো? এই টানছিস কেন বাবা? পড়ে যাব না। ওই দেখো, আমার সিরিয়াল শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি একটু দাদানের কাছে থাকো। যা যা, দেখবি মনে হচ্ছে তোর মাম্মা ফিরলো। কোথায় ছিলিস? না, তখন শুনতে পাইনি, স্পেন্সার্সে ছিলাম। খুব আওয়াজ চারদিকে। শোনো, পুজোর সময় বাবা তোমাদের সকলকে আসতে বলেছে। দশমীর দিন বাবা সবার সাথে একসঙ্গে বসবে। না, রাফাত করে বললে হবে না। আমার রেশমিকে কথা দেওয়া হয়ে গেছে, আমরা মন্দারমণি যাবো। না, এইভাবে হয় না, অসম্ভব। আমাদের আগে জানাতে হবে তো। বাবা প্ল্যান করলে তো হবে না, আসতে পারবো না। মিলি, বাবা এতদিন বাদে উইলটা পড়ে শোনাবে। সবসময় এভাবে নিজের জেদটা বেশি করো না। বাদ দিয়ে দেবে সম্পত্তি থেকে, তখন বুঝবে। বাদ দিয়ে দেবে, কি করা যাবে? আমি আসতে পারবো না। ব্যাস। এই, তুই বিজনকে দে তো। বিজন কোথায়? কোথায় আবার? যেখানে থাকা সেখানেই আছে। বাবার গড়িয়াহাটে 4টে দোকান, যোধপুর পার্কে 2টো ফ্ল্যাট। বসে বসে ভাড়ার টাকা গুনছে আর বাজনদার হচ্ছে। কাফি, ভোপালি, বৃন্দাবনী, সারা। শুনতে পাচ্ছ না? শোনো শোনো। আরে, ওকে ওর মতো থাকতে দে না, তুই তোর মতো থাক। ও তো মানুষটা তোমার বাবার মতো, তখন বুঝতে। 50টা বছর কাটিয়ে দিলাম, বুঝলে? শোনো মা, তোমাদের ব্যাপারটা কি গরম করব? অনেক রাত হয়ে গেছে। মা, রাখছি, কাল ফোন করব। হ্যাঁ, তুমি মাইক্রোওয়েভে গরম করো, আমি হাত মুখ ধুয়ে আসি। কজ অ্যান্ড এফেক্টগুলো পড়েছো তো? আচ্ছা, এইটা করো। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। বিহেভ জেন্টলি। ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ জেন্টলি। তুমি করো, আমি এক্ষুনি আসছি। কোথায় ছিলে এত রাত অবধি? ক্লাবে? ওই মাগিটার সাথে? সুপর্ণা রক্ষিত, তাই না? ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল বোধহয়। নোংরা ভাষায় কথা বলো না। না, বলবে না। আমি এখানে খেটে মরবো আর উনি ক্লাবে গিয়ে ফুর্তি করবেন, আর আমি কিছু বলবো না। বাচ্চা দুটোর মুখ চেয়ে পড়ে আছি এ সংসারে, না তো কবে ছেড়ে চলে যেতাম।
শুনে রাখো বারিন মজুমদার, আমি কিন্তু তোমার মায়ের মতো নই। তুমি ক্লাবে গিয়ে ফুর্তি, সাহিত্য, লেকচার, বুক ফেয়ার, বুক রিলিজ করে বেড়াবে, আর আমি এখানে পড়ে থাকবো? হবে না, মানব না। আমারও একটা জীবন আছে। হোলি হার্টস এবং নর্থ সাইড এবছর ক্লাস 10-এর বুক লিস্টে আমাদের বই কনফার্ম করেছে ওই সুপর্ণা রক্ষিত। বোর্ড অফ ডিরেক্টরস, সেন্ট উইলিয়াম স্কুল, রেকমেন্ডেশন সব ওনার হাতে। Such a shameless person. নির্লজ্জ, বেহায়া। হয়েছে? আচ্ছা, রাইট আ শর্ট বায়োগ্রাফি অন রাস্কিন বন্ড। তোমার বাবা পুজোয় সব ছেলে মেয়ে তাদের বউ জামাইদের ডেকে পাঠিয়েছেন, জানো? তাতে কি? নিশ্চয়ই সম্পত্তির ভাগ নিয়ে কথা হবে। তাতে কি? তাতে কি? তাতে তোমার কিছুই না। তাহলে আর তোমার সাথে আলোচনা করার মানেই বাকি। তুমি মদ গেলো অ্যান্ড স্টে কুল। বাপি, কেমন আছেন? শরীর ঠিকঠাক তো? ঠিক আছে, ঠিক আছে। যাও যাও, ভেতরে যাও। এত দেরি করলে? মুম্বাই থেকে ফ্লাইট ডিলেড ছিল। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। এই তো ওরা প্রতিমা নিয়ে সবে বিসর্জনের দিকে সব যাত্রা করলো। এ রামো, মায়ের মুখটাও দেখা হলো না। ধু, ব্যাড লাক। আচ্ছা ঠিক আছে, আগে ভেতরে যাও, গিয়ে তোমার মাকে তোমার মুখখানা দেখাও। ও, তোরা চলে এসেছিস? দেরি করলি কেন রে? ঠাকুর যে চলে গেল। এসো পলাশ। আরে থাক থাক। ফ্লাইট ডিলেড? বাবা, কত সিঁদুর খেলেছিস রে মেজদি। কি মিষ্টি দেখাচ্ছে তোকে। বাবা, এইটুকু মুখে দাও তো। হ্যাঁ, ওরা ফিরুক না, আমার তো অসুবিধে হচ্ছে না। ওদের ফিরতে অনেক সময় লাগবে বাবা, ঘাটে লম্বা লাইন থাকে। পিউ, পলাশ, গণেশদা তো বিসর্জনে গেছে রে। তোদের লাগেজগুলো। ডোন্ট ইউ ওয়ারি মেজদি, আমরা নিজেরাই হাতে হাতে নিয়ে নেব। দে, ওই ব্যাগটা আমি নিই। আরে না না, তুই ছাড়, হয়ে যাবে, তুই ছেড়ে দে। মা তো পুজোর আগেই ফোন করেছিল, বলেছিল দশমীতে সবাই যেন থাকে, বাবা সবার সাথে কথা বলবেন। আজ খুলবে আলী বাবার গুহা। হ্যাঁ, আলী বাবার গুহা। আমার বাবা ডাকাত তো, শোনো, সব কিছুই মার এই সেজো মেয়ে। তোমাদের জন্য তো কিছু নেই, হ্যাংলামও করো না। আচ্ছা, সবাইকে প্রথমে শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনটায় আমি যে তোমাদের এখানে ডেকেছি তার কারণটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত। বিষয়টা মন দিয়ে বুঝতে হবে, তাই সাইড টক করো না। ব্যাপার হচ্ছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যার উপরে কোনো রকম বাহ্যিক প্রভাব নেই, এবং সেই সিদ্ধান্তটা তোমাদের জানানোর পরে আমি কিন্তু তোমাদের কোনো বক্তব্যই আর শুনবো না। পিউ, সব সম্পত্তি মনে হয় তোকেই দেবে বাবা। আমি কিন্তু প্রথমেই প্রতিবাদ জানাবো বলে দিলাম। আমি মনস্থির করেছি তোমাদের মার কাছ থেকে আমি বিচ্ছেদ মানে ডিভোর্স নেব। আমি কোর্টে আমার পিটিশন অলরেডি জমা দিয়েছি। এটা কোর্টের আমাকে দেওয়া নোটিশের কপি, যেটা আমি আজ তোমাদের মাকে দিয়ে দেব, আর কোর্ট থেকেও ওকে আলাদা করে কপি পাঠাবে। আমি চাই তোমরা তোমাদের মায়ের পাশে থাকো এবং একজন উপযুক্ত উকিল ঠিক করো। তার জন্য দরকার হলে আমিও তোমাদের সাহায্য করতে পারি। এই বাড়ি আমি পুরোটাই তোমাদের মায়ের নামে লিখে দিয়েছি। আমার সঞ্চয়ের একটা বড় অংশ আমি তোমাদের মায়ের জন্য রেখে দিয়েছি, যাতে ভবিষ্যতে তার কোনো অসুবিধে না হয়। তোমরা তো নিজেরা নিজেদের ক্ষেত্রে প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত। ডিভোর্সের পরে আমাদের শান্তিনিকেতনে যে বাড়ি, আমি সেইখানে চলে যাব। গনসা আমার সঙ্গে যাবে। বাঁচা গেল বাবা, এতদিনে মুক্তি। মানে কেন বাবা, কেন? আর বারিন, ব্যবসার ক্ষেত্রে তুমি তো ভালোই দেখছো,
এবার আমি একটু ছুটি নিই। এটা কি হলো? এ বয়সে মাথাটা তো গন্ডগোল হলো নাকি? আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। আমাদের সবাইকে এখানে ডেকে আনা হলো দুর্গাপুজো করিয়ে, উৎসব করিয়ে, এসব শোনানোর জন্য। বাবা তো এটা করতে পারো না। আমরা সবাই একসাথে হয়েছি, এত দিন পরে আনন্দ করছি, বাবা এটা কি করলে? মাকে না জানিয়ে কোর্টে পিটিশনটা জমা করে দিলে। তুমি ঠিক করনি বাবা। মা তোমার স্ত্রী, তুমি তাকে কিছু জানালে না। তুমি আমাদের সবাইকে ডেকে এনে মার হাতে একটা নোটিশ সার্ভ করছো। দিস ইজ নট রাইট বাবা, দিস ইজ জাস্ট নট রাইট। ইউ শুড হ্যাভ টেকেন হার পারমিশন। আমি কারু কাছে উত্তর দিতে বাধ্য নই। উত্তর দিতে বাধ্য তুমি, তুমি বাধ্য বাবা। আমারও জানার দরকার যে কেন তুমি এই সিদ্ধান্ত নিয়েছো। তুই বাবার সঙ্গে এরকম করে কথা বলিস না। তুই এইভাবে বাবাকে অ্যাটাক করতে পারিস না মিলি। কিসের অ্যাটাক? কিসের অ্যাটাক বুড়িদি? আমাদেরও তো জানার দরকার। তুই জানতে চাইবি না? বল, তুই জানতে চাইবি না যে বাবা প্রথম থেকেই এই বিয়েতে অসুখী ছিলেন কিনা? যে আমরা সবাই বাবার এই অসুখী বিয়ের সন্তান কিনা? বাবা এটা বয়ে নিয়ে চলে এসেছেন কিনা এত দিন? ইজ ইট বাবা, ইজ ইট? আমি তো বলেছি আমি কারুর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। হ্যাঁ বাধ্য তুমি, তুমি বাধ্য। তুমিও কি বাধ্য স্ত্রীর মতো বিজনের কাছে সবকিছু জানাও? তুমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করো, তাই না মিলি? আমিও তাই। একটা বয়সের পর আমাদের প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকে, নিজেদের জীবন নির্বাহের স্বাধীনতা থাকে। What do you want to prove? You have used my mother for the last 50 years. সব সুবিধা নিয়েছো তুমি, ভোগ করেছো তাকে। আর আজকে যখন তোমার আমার মায়ের পাশে থাকার দরকার, সেই সময় ইউ আর জাস্ট ডাম্পিং হার। আমার মার তোমাকে 50 বছর সেবা করার প্রাইজ হচ্ছে একটা বাড়ি আর তোমার টাকা। বাড়ি আর টাকা দিয়ে কি পাপ মোছা যায় বাবা? ইউ নো হোয়াট, ইউ আর আ সেলফিশ ম্যান। স্বার্থপর, খুব স্বার্থপর, কাপুরুষ। (2010) আমেরিকাতে 60 বছর বয়সীদের মধ্যে ডিভোর্সের সংখ্যাটা হচ্ছে 14,600, 14,600। আরে এই দেখো, ব্রিটেনের প্রতি 4 জন 50 বছর বয়সীদের মধ্যে 1 জন করে ডিভোর্সই আছে। সংখ্যাটা আরও নাকি বাড়ছে। এটাকে কি বলে বলো তো? কি বলে রে? সিলভার সেপারেশন। কি রোমান্টিক নাম! রূপলি বিচ্ছেদ। যাদের আলোতে তুমি আর আমি সম্পূর্ণ আলাদা। 50, 60, 70 বছরের শরীরটা ফুটছে, চাইছে, আরো কচি হয়ে যাচ্ছে ভাব। এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, আমার শ্বশুর মশাই তো বিদ্যাসাগর না, উনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন। আর আমার শ্বশুর মশাই সিলভার সেপারেশন মানে রূপলি বিচ্ছেদের প্রবর্তন করেছেন। হ্যাঁ, পুরো কাকা। কারণটা বলেছে দেখো, বলেছে একঘেয়ে জীবন, থার্ড কোনো ফ্যাক্টর, তৃতীয় মানুষ, সেক্স, নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, ছেলে মেয়েদের বড় করে দিয়ে দায় দায়িত্ব শেষ। মেয়েদের ক্ষেত্রে বলেছে স্বাধীনভাবে ইনকাম করা, আর ডিভোর্স ইউ গেট আ লট অফ মানি। কিন্তু শ্বশুর মশাইয়ের কোনটা? আমার বাবাকে সন্দেহ করছো তুমি? আমার বাবাকে? আরে সন্দেহ করলাম কোথায়? কে বললো ছেলেদের কথার মাঝখানে এসে পড়তে? একটা ঈশ্বরের মতো মানুষ। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? মানে দেখো কাবেরী, উনি যদি আলাদা থাকতে চাইতেন তাহলে তো থাকতেই পারতেন। তার জন্য ডিভোর্স করার দরকারটা কি? মানে আরে যদি কাউকে ডিভোর্স করতে হয় তার মানেটা হচ্ছে সে আইন মোতাবেক জানাতে চাইছে সে আলাদা। হ্যাঁ, মানে সেটা তৃতীয় ব্যক্তির কাছেই হোক বা সমাজের কাছেই হোক, তাই না? ভগবান, কি পেঁচালো মানুষ! দেখ দেখ দেখ, আমি কাকে নিয়ে ঘর করছি। আহা বুড়ি, আরে জ্যোতিদা হয়তো ঠিকই বলেছে। বাবা তো আলাদা থাকতেই পারতেন, তার জন্য ডিভোর্স কেন হলো? কি হয়েছে তোদের? তোরা বাবাকে নিয়ে সন্দেহ করছিস?
না না, তুমি বুঝতে পারছো না। আরে উনি হয়তো কাউকে ভালোবেসে ফেলেছেন, বা হয়তো কোথাও ফেসে গেছেন, মানে সেখান থেকে হয়তো চাপ দেওয়া হচ্ছে ওনাকে, মানে এই বয়সে ডিভোর্স করার জন্য একটা মেন্টাল প্রেশার, মানসিক চাপ আর কি। আমার শরীর খারাপ করছে। বসো 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 কাবেরী দিদি, প্লিজ বসো বসো বসো। এই লোকটা আমাকে মেরে ফেলবে। না না, দেখো দেখো, ভেবে দেখো, হতেও তো পারে। হ্যাঁ ঠিকই, কিন্তু কিভাবে জানা যাবে বলো তো? আচ্ছা বড়দা, তুমি জিজ্ঞেস কর না। হ্যাঁ না না, আমার মনে হয় জ্যোতিদারই এই প্রশ্ন করা উচিত। মানে বাবা হয়তো আমাদের কাছে সহজ নাও হতে পারেন। হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ সে তোমরা বললে পরে আমি মেরে ফেলো আমাকে মেরে ফেলো। আনন্দ হচ্ছে না তোমার? হ্যাঁ, আমার বাবাকে নিয়ে তুমি কেচ্ছা করছো। এই দেখ ভাই, আমি আগেই কেস খাচ্ছি, এত জোরে চেঁচাচ্ছ, এমনিতে শুনতে পেয়ে যাবে। আস্তে আস্তে, কাকে দিয়েছি রাজার পাট। ধুর। এটা কিন্তু ঘরের মধ্যে আর আটকে নেই। বাবা এটা কোর্টে নিয়ে গেছে, সারা পৃথিবীর লোক জানবে এবার। আমি ওসব কিছু জানি না। লক্ষ্মী পুজোয় বসেও কি তোমাদের এসব আলোচনা বন্ধ হবে না? পেও, আমাকে পাঁচালিটা এগিয়ে দাও। আমরা নলিনী মাসিকে আসতে বলেছি আজ। তোমার একজন ভালো লয়ার দরকার। ইউ নিড গুড লয়ার। আমি কিছু জানি না। আমার শ্বশুর শাশুড়ি ফোন করলে আমি কি বলবো মা? আমার শরীরটা যেন কিরকম লাগছে। আমাকে একবার গুরুজির কাছে যেতেই হবে। এসো মা গো লক্ষ্মী, কমল বরণে, কমলা কমলা লতিকা কমলিনী, কমল আসনে দেবী বিরাজ কমলা, কমলাময়ী মাতা ফসল বাসিনী, সতী সাধ্যী রমণীর তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা। দেবী কহে যে বাপতি ভক্তি নাহি করে, আমার নিবাস কভু নহে সেই ঘরে। প্রতিদিন যে বা নারী স্বামী সেবা করে, অচলা হইয়া আমি রহি তার ঘরে। বাহ, চমৎকার। প্রতিদিন যে বা নারী স্বামী সেবা করে, অচলা হইয়া আমি রহি তার ঘরে। খুব ভালো, জবাব নেই। এসো এসো নলিনী মাসি, বসো। চেম্বার থেকে এলে একটু চা করি। আগে প্রসাদগুলো সবার হাতে হাতে দিয়ে দে। বাবার নোটিশটা তো দেখেছো মাসি? বাবার লয়ার ওই নিমাই সাধন দত্ত। এ বাবু আর দিস না বাবা, আমার প্রচন্ড সুগার। একটা তুলে নে। আচ্ছা কোনটা নেব মাসি? এইটা নেব? নিমাই উকিল কটা ডিভোর্স কেস হ্যান্ডেল করেছে, আমার 100টার উপর হয়ে গেছে। গলায় গামছা দিয়ে যদি আরতির পায়ের কাছে এনে ফেলতে না পারি তোদের বাবাকে, তো আমার নামও নলিনী মুখার্জি নয়। কিচ্ছু না জানিয়ে নোটিশ সার্ভ করবে, ইয়ার কি নাকি? শোন, আমার ছেলে মেয়েদের কথায় নেচে ওই মানুষটাকে একটাও খারাপ কথা বলবি না। ওর সম্মান সবচেয়ে আগে। এই তোমরা একটু এখান থেকে যাও তো, আমি একটু আমার মক্কেলের সঙ্গে কথা বলবো। এই তো তোমার সাথেই দরকার ছিল, ভালো হয়েছে এসেছো। আচ্ছা ওই বিথি দেবীর চেকটা পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, সেইটাই জানার ছিল। তুমি কিছু বলবে? অনেক কিছু বাবা, অনেক কিছু। অনেক কথার উত্তর পাচ্ছি না। বিশ্বনাথ মজুমদার আমার কাছে আইডল। শুধু তোমাকে ভালোবেসে আমি এই দোকানে এসেছি। আজ তুমি আমার উপরে সব ছেড়েছ। আমি দোকানের ওই চেয়ারটাতে বসি, কিন্তু আমি জানি তুমি আছো ভিতরে বাবা। মজুমদার অ্যান্ড সন্সের মজুমদার তুমি। আমার তোমার উপর খুব রাগ হচ্ছে বাবা,
খুব রাগ হচ্ছে। একবার মনে হচ্ছে তুমি ভুল, একবার মনে হচ্ছে তুমি ভুল হতে পারো না। আমার বাবা ভুল হতে পারে না। আমার মানি ব্যাগে তোমার আর মার এই ছবিটা আছে। আমার ভগবান তোমরা। এখন মনে হচ্ছে ছবিটাকে কেউ যেন দুটুকরো করে দিতে চাইছে। আমরা আর একসাথে থাকবো না বাবা। আমার তরফ থেকে কোনো ভুল, আমাদের ওপরে কি তোমার অভিমান? হ্যাঁ, কেন বাবা, কেন চলে যাচ্ছ তুমি? তুমি কিছু বলছো না কেন? তুমি চুপ করে থেকো না, হতে আরো কষ্ট হচ্ছে। বলো না বাবা, কেন কেন তুমি চলে যাচ্ছ? বলো না কেন বাবা। আমি তাহলে বেরোচ্ছি, তুমি এদিকটায় দেখো। মামলার গুরুত্ব বুঝে সমস্ত কোর্ট প্রসিডিংস ইন ক্যামেরা রাখা হচ্ছে, যাতে বাইরের কেউ এখানে না থাকে। বলুন নিমাই বাবু। আমাদের আজকের মামলা ম্যাট্রিমোনিয়াল স্যুট নাম্বার 10 2014 শ্রী বিশ্বনাথ মজুমদার ভার্সেস শ্রীমতী আরতি মজুমদার। মিলর্ড, আমার মক্কেল শ্রী বিশ্বনাথ মজুমদার তার বিবাহিত জীবনের সমস্ত দায়িত্ব পালন করেছেন। সংসার করেছেন, স্ত্রীর ভরণ পোষণ করেছেন, সন্তান প্রতিপালন করেছেন। কিন্তু উল্টো দিকে 50 বছর বিবাহের প্রাক্কালে এসে তার মনে হয়েছে তিনি এই বিবাহ থেকে কিচ্ছু পাননি। তাই ইররিট্রিভেবল ব্রেকডাউন অফ ম্যারেজ এই কারণ দেখিয়ে তিনি বিবাহ বিচ্ছেদ চান। হ্যাঁ, এই কথা ঠিক যে ঝগড়া নেই, তেমন করে কারোর কোনো দোষ নেই ধর্মাবতার, কিন্তু ওই যে দোষ না থাকাটাই একটা মস্ত বড় কারণ। মিলর্ড, নো ফল্ট অফ ম্যারেজ ইজ আ ফল্ট। দ্যাটস অল ইয়োর অনার। বেশ, এবার প্রতিপক্ষের বক্তব্য কি শুনি। মিলর্ড, আমার মনে হয় আমার প্রতিপক্ষ আইনজীবী হয়তো সদ্য ইউরোপ বা আমেরিকা থেকে ঘুরে এসেছেন। নিমাইবাবু, এই কারণ হয়তো পাশ্চাত্য সমাজে চলে, কিন্তু ভারতীয় সমাজ মেনে নেবে না। আসলে কি জানেন, বউয়েরও তো বয়স হয়েছে, আর চারিদিকে কত সুন্দর সুন্দর কচি সুযোগ সব ছুটছে। আর তাই মধ্যবিত্ত সরল সাধাসিধে মহিলাকে জীবনে প্রথমবার এই আদালতে এনে দাঁড় করালেন বিশ্বনাথ মজুমদার। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং মানহানি মামলার আবেদন করছি। বেশ, এবার আমি বিশ্বনাথ বাবুর মতামত জানতে চাই। বিশ্বনাথ বাবু বলুন। ধর্মাবতার, আমাদের বিবাহ সময়ের সঙ্গে সঙ্গে কতগুলো অভ্যাসে পরিণত হয়েছে। ওনার জীবন হলো সংসার, সন্তান সন্ততি, নাতি নাতনি, এই প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এইরকম কতগুলো দায় দায়িত্ব। অথবা ওই বধূবরণ সিরিয়ালের কি তার এপিসোড কোথায় শেষ হবে এই নিয়ে আলোচনা। আপনার স্ত্রীকে আপনি বিশ্বাস করেন না? আমার নিজের চেয়েও বেশি। আরতি দেবী, আপনার সাথে কিছু কথা বলতে পারি? বিশ্বনাথ বাবু, হ্যাঁ, আপনি গিয়ে বসুন। হ্যাঁ বলুন ম্যাডাম, ভালোবাসেন স্বামীকে? আপনার স্বামী আপনার থেকে বিবাহ বিচ্ছেদ চাইছেন। জানি। আপনি এই বিচ্ছেদ চান? সারা জীবন উনি যা যা চেয়েছেন তাই হয়েছে, আমি তাই করেছি। বিবাহ বিচ্ছেদ যদি ওনাকে খুশি করে তবে তাই হোক। আমার কিছু বলার আছে ধর্মাবতার। আপত্তিটা এইখানি, উনি তো সব কিছুই আমার ওপরে চাপিয়ে দিলেন। মিলর্ড, সেই কর্তব্য কর্তব্য কর্তব্য। আমি এর থেকে মুক্তি চাই মিলর্ড। ইররিট্রিভেবল ব্রেকডাউন অফ ম্যারেজ ভারতীয় আইনে এখনো সিদ্ধ নয়। স্ত্রীকে ভালো লাগছে না বলে স্বামী তাঁকে ডিভোর্স করবেন না, এটা ভারতীয় সমাজ মেনে নেবে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা দুজনেই রাজি, সেক্ষেত্রে আপনারা মিউচুয়ালি ডিভোর্স করতেই পারেন। তবে তার আগে আপনাদের দুজনকে আমার একান্ত অনুরোধ,
আপনারা দিন 15 কোথাও গিয়ে একটু বেরিয়ে আসুন, শুধু দুজনে। আমি চাই না এই 15 দিনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে থাকুন। 15 দিন পর আপনারা যদি ফিরে আসেন তাহলে মিউচুয়ালি ডিভোর্স করা যেতেই পারে। আর তা যদি না হয় তাহলে আপনাদের 50তম বিবাহবার্ষিকীতে আমি নিজেই নিজেকে নিমন্ত্রণ করে। শোনো, চলো শান্তিনিকেতনে আমরা আমাদের বাড়িতেই যাব। 15 দিন ওখানেই কাটাবো, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে। খালি আমাদের দুজনকে যেতে হবে। কতদিন বাদে পিউ পলাশ এলো বলো তো? আর ছেলে মেয়েগুলো তো সবাই বাড়িতে এসেছে, ওদেরকে রেখে দিয়ে চলে যাব? জজ সাহেব তো ঠিকই বলেছেন, যাদের মধ্যে ঝগড়াঝাটি হয় তাদের সকলের যাওয়া উচিত, একসাথে যাওয়া উচিত। আর এই ছেলে মেয়েগুলো তো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, ওদেরও যাওয়া উচিত, ওরাও যাবে। একসাথে গেলে যাব, না হলে যাব না। এই মেরেছে 15 দিন 24 ঘন্টা বউয়ের সাথে এক ঘরে, মরে যাব তো, পাগল হয়ে যাব। মা এটা কি করলো? পুরো বিগ বস কেস। কি? হ্যাঁ, আমার হাতে ক্যামেরা মাইক এগুলো যদি থাকতো না দাদা, कपलদের आउटडोर पाठिए दाओ, इमोशनल अत्याचार और घर के अंदर कैमरा घुसा दो, माइक लगा दो, बस তুমি সব জানতে পেরে যাবে। এরকম কত কেস করেছি দাদা, তুমি ভাবতে পারবে না। রিয়েল হাজবেন্ড এন্ড ওয়াইফ, ঘরের ভেতরে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, মাইক লাগিয়ে দিয়েছি, ব্যাস শুরু। তুই কেন এই বাড়িতে জামাই হয়ে এসেছিস জানিস? কেন জানিস কি? হে আজকের দিনটার জন্য। আরে বসে আছিস কি রে পাগলা, চালু করে দে, এটাই তো চাই, এটা হতে হবে। এই কি বলছো তোমরা? বাবা মার ঘরে ক্যামেরা লাগাবে, মাইক লাগাবে? আরে দিস শুড বি ইমপ্রপার। আরে শালা বাবু, তুমি কি চাও না যে তোমার বাবা মার মধ্যে কি সমস্যা আছে সেটা জানতে? না না, এটা ঠিক আছে, এটা করতে হবে, চলো। আরে এসো না, তুমি যেও না, আমরা যাচ্ছি। আয় 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 না। কিন্তু কি বলবে কি ওনাকে, সেটা তো ঠিক বলো। বলবো আমরা জামাইরা আর মেয়েরা অ্যাডভান্স টিম হয়ে আগেই শান্তিনিকেতনে গিয়ে ঘরদোর সব গুছিয়ে বাজার ঘাট করে রাখবো, তারপর ওনারা কর্তা গিন্নি ধীরে সুস্থে আসুন না হয়। রাজি হবে না। করতে হবে। লেটস ট্রাই, বাট আই ডাউট তোমার এই বুদ্ধি দিয়ে কিছু কাজ হবে। এরকম শুনশান জায়গা মাইর, শান্তিনিকেতন, নিজের গলা নিজেই ফিডব্যাক পাচ্ছি। দাঁড়াও, ক্যামেরা পজিশনিংটা আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ জ্যোতিদা বসো। হ্যাঁ হ্যাঁ, বাবার মা যেরকমভাবে বসতে পারে, রাইট 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 রাইট। নাও অল্টারনেটিভ পজিশনস। ঠিক আছে। পিউ একটুখানি ঘুরে বেড়া ঘরটায়। হ্যাঁ একদম ঠিক আছে। এবার আমরা একটুখানি সাউন্ড চেক করব, লুকোনো মাইক্রোফোনগুলোর লেভেলটা মিলিয়ে নিতে হবে। এই পিউ, ওয়াকিটাকির ভলিউমটা কেটে দে। জ্যোতিদা কিছু বলো বাবার মতো করে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এ তুমি কি বলছো? আমার মনে হয় জ্যোতির্ময়, তোমার ডাক্তার দেখানো উচিত। অ্যাবসলিউটলি পারফেক্ট, ক্যামেরা মাইক সব একদম ফাইন সেট হয়ে গেছে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। এই তো এই তো, ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। এই আমাদের সেই দুটো বাড়ি, গীতবিতান আর সঞ্চয়িতা। আচ্ছা, বাবা মা থাকবে এই গীতবিতান বাড়ির ওপরের তলায়, গণেশদা আর বাড়ির বাকি কাজের লোকেরা থাকবে নিচের তলায়, আর মা আমরা ওই সঞ্চয়িতা বাড়িটায় থাকছি। বাবা মার সাথে আমাদের শুধু দুপুরে খাওয়ার সময় আর রাতে খাওয়ার সময় দেখা হবে, তাছাড়া কিন্তু আর কোনোভাবেই আমাদের যোগাযোগ হবে না।
15 দিন ধরে আমি রান্নাঘরে না গিয়ে থাকতে পারবো না। আরে একটা পথ তো রাখতে দিবি। মা শোনো, এখানে এটাই নিয়ম। আচ্ছা, মানে পরিচালকের রোলটা কিন্তু বেশ ভালোই করছো। বাবা প্লিজ, এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে, বি সিরিয়াস। ও মানে পিউ সিরিয়াস, এটাও মানতে হবে। আর একটু ভলিউম দে না ভাই, কিছুই তো বোঝা যাচ্ছে না কথা, মনে হচ্ছে সাইলেন্ট মুভি দেখছি। ভলিউম বেশি বাড়াতে গেলে সবাই শুনতে পাবে, হুজ্জুতি বাঁধবে। আরে ব্যাপারটা শুনতে পেতে হবে তো, নইলে বুঝবো কি করে? দে দে পলাশ, এই ভলিউমটা একটু বাড়িয়ে দে, একটু বাড়িয়ে দে। তোমরা সবাই মিলে এখানে কি করছো গো? কি দেখছো? কেলো করেছে বলেছিলাম। এটা বাবা মা না? হ্যাঁ, কি দারুণ মানিয়েছে না? এ কি, এসব কি কি জ্যোতিদা? ইয়ে মানে শালা বাবু বলবে গুছিয়ে। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেন। সো হোয়াট, তাই বলে ক্যামেরা লাগাবি? দিস ইজ চিপ দাদা, ইনভেশন অফ প্রাইভেসি। কি করে ভাবলি? এটা দাদার ভাবনা নয়, আমি জানি এটা কার ভাবনা, এই শয়তান লোকটার। তুমি রাতে ল্যাপটপ নিয়ে কি দেখো আমি জানি না? চি 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 চি। যা বাবা। পিউ, বাবার সঙ্গে আমি একমত নাও হতে পারি, ওকে, বাট আই ক্যান নেভার থিঙ্ক লুকিয়ে লুকিয়ে দেখাটা একটা ভয়েরিস্টিক প্লেজার। আর তুমি তো এখানে থাকবেই। কি চুপচাপ না এখানে, একটা শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ও কি ঠান্ডা বাবা। আমার দিকে তাকিয়ে কি দেখছো? কিছু বলবে? না থাক, সারাদিন অনেক ধকল গিয়েছে, ঘুমিয়ে পড়ি। আরে ইয়ার, দিস ইজ নট ডান। আরে কুছ তো বলো। কিচ্ছু বলবে না বাবা, একদম বলবে না। আমার বাবার কথা শোনার জন্য একেবারে ছোঁকছোক ছোঁকছোক করছি। দাঁড়াও না দাঁড়াও, আমি তোমার কোথায় কোথায় ক্যামেরা লাগাই দেখো। ক্যামেরা লাগাচ্ছি। জাকিয়ে বসে সবকিছু শুনে গেল আবার। আমি তোমার কোথায় ক্যামেরা লাগাই দেখো। বড়দা, এ বন্ধ করো, আমরা রাম নাম জপি, তাছাড়া তো আর ঘুম আসবে না। চলো। আমার ধারণা ওদের যা বলার ওরা ঘরের মধ্যে বলবেন না। বলবেন না মনে হচ্ছে। মর্নিং ওয়াকে বেরিয়ে বা বিকেলে ঘুরতে ঘুরতে সোনাঝুরি বা খোয়াইয়ের দিকে গেলে হয়তো কথা বলবেন নিজেদের সমস্যা নিয়ে। কিন্তু আউটডোরের জন্য তো কোনো মাল আনিনি আমি। কি হবে তাহলে? সব কথা তো ওখানেই হয়ে যাবে। তারপর তো রাত্রিবেলায় ঘরে গিয়ে আবার বলবে, সারাদিন খুব ধকল গিয়েছে, চলো আজকে ঘুমিয়ে পড়ি। ব্যাস, হয়ে গেল আপদ। সোনাঝুরির পাতাগুলো কেমন টক টক করে পড়ছে। কি ভালো লাগে না আমার খোয়াই। তোমার খোয়াই ভালো লাগে? হ্যাঁ। 50 বছর লাগলো জানতে যে তোমার খোয়াই ভালো লাগে, আগে বলনি কেন? আগে জানতে চেয়েছো কখনো? আমি তো ভাবতাম তুমি আমায় কোথাও নিয়ে যেতেই লজ্জা পেতে। বেশি পড়াশোনা নেই, গ্র্যাজুয়েটও নই। আচ্ছা আরতি, আমাদের মধ্যে কি প্রেম ছিল নাকি শুধুই অভ্যাস? পুরোটাই অভ্যাস। বিয়ের পর তুমি আমাদের বাড়িতে এলে, বাবার সমস্ত দায়িত্ব তোমার ওপর গিয়ে পড়ল। তারপর ছেলে মেয়েরা আসতে শুরু করলো, তাদের বড় হওয়া, তারপর নাতি নাতনিরা। আমি তোমাকে কতটুকু পেলাম? মিশা হয়ে যাওয়ার পর তো তুমি আমার সঙ্গে শোয়া পর্যন্ত বন্ধ করে দিলে। তুমি নাতি নাতনিদের সঙ্গে চলে গেলে। কিন্তু আমারও তো ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। তোমাকে আমি কতদিন পাইনি। আমারও তো ইচ্ছে করে তোমার গায়ের স্পর্শটা পেতে, পাইনি কতদিন। তাই বলছিলাম আর কি,
সবটাই শুধু অভ্যাস, অভ্যাস, আর কিছু নয়। কই, কিছু বললে না তো? চান করে ভেজে তোয়ালেটা তুমি রেখে দাও, ওই ভেজে তোয়ালেতে আমি চান করি, তোমার গন্ধটা পাই, ওটা আমার অভ্যাস। খাওয়ার পর খেয়ে উঠে যে মাছের ছালগুলো তুমি ফেলে দাও, যেটা খাও না, আমি কনককে বলি ওটা ফেলে না দিতে, ওটা আমি খাই, ওটা আমার অভ্যাস। এখন যখন তুমি বাথরুমে যাও খুব গন্ধ হয়, বয়সটা হয়েছে তো, তোমার পুত্রবধূ এটা একেবারে সহ্য করতে পারে না। তুমি বাথরুম থেকে বেরিয়ে এলে আমি ঢুকিয়ে ভালো করে জল ঢেলে দিই, ওই গন্ধটা আমার ভালো লাগে, ওটা আমার অভ্যাস। এই অভ্যাসগুলোই আমার কাছে প্রেম। উফ, কি 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 হলো? না না, কিছু না। হ্যাঁ, কই কি হলো? দেখি দেখি, বসো বসো বসো, দেখি দেখি, পাটা দাও। কি না, না। কি হলো? লাগছে? ঠিক আছে ঠিক আছে। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমার জন্য আমি একটা পায়ের মল কিনেছিলাম, সেই সঙ্গে পায়ের আলতাও। সারা রাত ধরে অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি। মানে শ্বশুর মশাই সেদিন বুকে হাঁপ উঠেছিল, একবার করে হাঁপ উঠছে, একবার করে আমি মালিশ করে দিচ্ছি, তুমি আমার পায়ে মল পড়াবে আর আমি ঝমঝম করে হেঁটে বেড়াবো, ওখানেই তো উনি শেষ হয়ে যাবেন। কি যে বলো না তুমি। আমি প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি, বারবার বারবার আমি তার প্রেমে পড়েছি। কার? একটা মেয়ের। প্রথমে তো সাদায় কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি, তাইতে দেখি, বাবা দিয়েছিল আমায়। কি? তুমি। তখন তো এত সব ফেসবুক টেসবুক ছিল না, তাই আর কি করে দেখব, ওই ছবিতেই দেখা, ছবি থেকে সোজা ছাদনা তলায় দেখি আমার উল্টো দিকে বসে আছে। খুব ইচ্ছে করছিল যে থুতনিটা ধরে তুলে মুখটা একবার দেখি। আমার হাতটা ঘটের ওপরে আর তার হাতটা আমার হাতের ওপরে, সেই প্রথম স্পর্শ। তখন ভাবছি যে এইবার বোধহয় একবার মুখ তুলে চাইবে আমার দিকে। সে হাতটা সরিয়ে নিল, ব্যাস আমার স্বপ্ন চুরচুর করে ভেঙে পড়ে গেল। এতগুলো বছর ধরে বলনি কেন? অভিমান। আমি এখন কথা বলতে পারছি না, রাত হয়েছে, ফোনটা রাখছি, কাল ফোন করব। আমি জানি তুমি ওর সাথে লুকিয়ে দেখা করো, আমার থেকে অনেক বেশি ভালোবাসো ওকে, আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, আমার মতো ক্যালাস নয়। শুধু এইটুকু জানি, আমার থেকে বেশি ও তোমায় ভালোবাসতে পারবে না। আমায় আটকাওনি কেন? কারণ তুমি নিজের ইচ্ছে ওর কাছে যাও বলে। সব জেনেও বিয়ে করে রয়েছো আমার। হয়তো তোমার নাম মালশ্রী বলে রাত্রিরের প্রথম ভাগের রাগ সবাই বাজাতে পারে না। আমার কাছে মালশ্রী আছে, আর কারোর কাছে নেই। তুই খেয়াল করেছিস পলাশ,
আমরা আজকাল আর কথা বলি না, মানে উই নো লঙ্গার কানেক্ট উইথ ইচ আদার। আমরা এত সোশ্যাল নেটওয়ার্ক করি, অথচ এই বেডরুমে আমাদের দুজনের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই। বাবা ঠিকই বলেছিল, ওই স্পর্শটা না দরকার হয়। আজকাল তো আমরা হয় কথা বলি না, আর না হলে উই জাস্ট মেক লাভ। আদর করা হয়ে যায়, তুই উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়িস, আমি আবার একা হয়ে যাই। আর কত দিন চলবে বলতো সম্পর্কটা এভাবে? এটা পিজনের জন্য, এটা বাড়িনের জন্য অ্যাস্ট্রে, আর এগুলো সব নাতি নাতনিদের জন্য। এটা বুবাই আর বিল্টুর জন্য। আচ্ছা, আমার মনের ভেতরে তো এত অভিযোগ, এত এত, তোমার ভেতরে সেরকম কোনো কিছু নেই? আমার উপর কোনো রাগ কিছু নেই? একবার বুক সেলার্স গিল্ডে তোমার কনফারেন্স পড়লো, 3 দিনের জন্য তুমি দিল্লি চলে গেলে। তখন তার এখনকার মতো মোবাইল ফোন ছিল না, একবারও ফোন করোনি তুমি। যেদিন তুমি চলে গেলে সেদিন রাত থেকে মিলির হাম, সারা গা দগদগ করছে, লাল হয়ে গেছে। বাড়িন কাবেরী তখন ছোট ছোট বাচ্চা কোলে, আমি কোত্থেকে ডাক্তার ডাকবো, কি করবো? রোজ রাত্রে ভাবতাম এই বুঝি তুমি ফোন করবে, ফোন করনি একবারও। আমি সেদিন বুঝেছিলাম সংসারের লড়াইটা আমাকে একাই লড়তে হবে, তোমায় পাশে পাবো না কোনো দিন। একবার আমার জন্মদিনের দিন তুমি রাত্রিরে ঘরে এলে মস্ত বড় একটা প্যাকেট নিয়ে। আমি তো অবাক, আমার জন্মদিনটা তোমার মনে আছে। তুমি বললে কেমন হয়েছে, প্যাকেটটা খুলে দেখো। লজ্জা পাচ্ছিলাম। তারপর তুমি নিজের হাতে প্যাকেটটা খুললাম। আমি, আমার খুব শখ ছিল বড় ঘড়ির ঘরে টাঙানোর। আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি আমায় বললে অন্নদা শঙ্কর রায় আর লীলা রায়ের 60 বছরের অ্যানিভার্সারি, এটা ওদের গিফট। কোনো কথা বলতে পারিনি। তোমার মনেই ছিল না সেদিনটা আমার জন্মদিন। রাগ অভিমান করলে কি সংসার করা যায়? তুমি ঠাকুরের কাছে কি চাও? কি? যাতে আমি তোমার আগে চলে যাই। সে খবরও রাখা হয়? আমি ঠিক সেইটাই করতে চাইছি, তোমাকে স্বাবলম্বী করে দিয়ে আগে যাতে আমি চলে যাই। 49 বছর বাদে লোকে হাসবে তো, আমি তো স্বাবলম্বী না। তুমি স্বাবলম্বী নও, কোনো দিন ছিলে না। কতবার তোমাকে বলেছি লাইব্রেরিতে কাজ করো, তার জন্য আমি তোমাকে ফর্ম এনে দিয়েছি। সেই ফর্ম তুমি সই করা দূরস্থান, সেখানে তুমি যেতেই যাওনি কোনোদিন। আচ্ছা, সংসারটা কে করতো? সংসার চলতো না, কারুর করার দরকার ছিল না। বাইরের জগৎ সম্বন্ধে কোনো ধারণা আছে তোমার? কোনোদিন ব্যাংকে গিয়েছো, টাকা তুলেছো? না কোনোদিন ব্যাংকে নিজের লকার খুলে তার থেকে কিছু বের করেছো, তাতে কিছু রেখেছো? রাখুনি। তোমার এফডি কটা আছে?
তোমার ইন্স্যুরেন্সে কত টাকা ভরতে হয় বছরে জানো? কোনোদিন খবর নিয়েছো? নাওনি? কেন জানতে যাব? বাইরেরটা তুমি সামলাবে, ভেতরটা আমি। তাই তো কথা ছিল। আচ্ছা, তুমি জানো রান্নাঘরে 5 ফোড়ন কোথায় থাকে? কালো জিরে কোথায় রাখা হয়? কনকের মাইনে কত? কত রকমের চা পাতা বাড়িতে আসে। তোমার চা পাতা, কাজের লোকদের গুঁড়ো চা পাতা, বাড়িনের গ্রিন টি। জানো? আমি জানতে চাই না। আমিও জানতে চাই না। তোমার কাজটা একটা কাজের লোককে দিয়েও করিয়ে নেওয়া যায়। ও তাই বুঝি? তাহলে তো কাজের লোককেই বিয়ে করলে পারতে। কিন্তু তোমাকে তো এটা জানতে হবে। আমি মরে গেলে তখন তো অথই জলে পড়বে। আমার ছেলে মেয়েরা না, নেই। মনে করবে তারা কেউ নেই। তুমি কেন কারুর বোঝা হবে? হোক না তারা ছেলে মেয়ে। আমি দেখতে চাই তুমি স্বাবলম্বী হয়েছ। আর আমি তোমার কাছে থাকলে সেটা কোনো দিন হবে না। তার জন্য ডিভোর্স? এত নাটক? আমি এমনি বলে হচ্ছে না, ঝগড়া করলেও হচ্ছে না। আমি কাছে থাকলে কোনো দিন সেটা হবে না। আরতি, একটা কথা বোঝার চেষ্টা করো। আমি সত্যি কিন্তু একা থাকতে চাই। যে স্বপ্নগুলো দেখেছি অথচ যা আমার পাওয়া হয়নি, যেসব জিনিস দেখা হয়নি, তাই আমি দেখতে চাই। একা না থাকলে তা দেখা যায় না। এই তুমি ভেবে দেখো, তুমি এই যে এখানে এলে, সেখানে পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়ে এলে কেন? আমার সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে। আমার ভালো লাগে না। আমার ইচ্ছে করে আমার বন্ধু প্যাট্রিকের মতো হতে। সে আমায় ভিডিও পাঠায়, কখনো ইজিপ্ট যাওয়ার জন্য সে আমায় প্রপোজাল দেয়। আমার যেতে ইচ্ছে করে। আমি নরওয়ে যাব, স্পেন যাব, সারা বিশ্বে কত কি আমার দেখার আছে। তুমি সত্যি সত্যি বলো তো, পারবো না? তুমি কি সেগুলো কোনোদিনও দেখতে চাও? তুমি তো কোনোদিন আসবে না তোমার ছেলে মেয়ে সংসার ছেড়ে। হ্যাঁ বেশ, আমি কথা দিচ্ছি আমি স্বাবলম্বী হব। তুমি যা চাও তাই হবে, যেমনটি চাও। তুমি ঘুরে এসো একলা। আরতি, তুমি আমাকে ভালোবাসো না, তুমি সংসার ভালোবাসো। আমার কাছে তুমি আর সংসার আলাদা না। হ্যালো, নলিনী মাসি? না মাসি, বাবা আমাদের সঙ্গে ফেরেনি, আমাদের পাঠিয়ে দিল। বললো একাই থাকবে, গণেশদার সাথে থাকছে। আমরা রওনা হচ্ছি এখুনি। আমি কলকাতা পৌঁছে তোমার সাথে কথা বলে নেব। রাখি। আসবো। যাওয়ার সময় বলে যাওনি তো? কি রকম আছো তুমি? তুমি খুশি হওনি আমি ফিরে এসেছি বলে? খুশি নই তো, একদম খুশি নই। কেন ফিরে এলে তুমি? আমাকে কোর্টে গিয়ে দাঁড়াতে হবে খুশি হয়ে? আমার 49 বছরে সাজানো সংসার মৃত, শুনতে হবে খুশি হয়ে? তুমি হঠাৎ করে আমাকে স্বাবলম্বী করতে চাও, হতে হবে খুশি হয়ে। এখন আমি ব্যাংকে যাই। স্টেট ব্যাংকে 28 লাখ আছে, বরোদা ব্যাংকে 22 লাখ ফিক্সড আছে। তোমার 7টা ইনভেস্টমেন্ট আছে, অ্যাভিভা ম্যাক্স লাইফে 2টো, পেয়ারলেস ইজি স্কিমে না
ওটা এখন বন্ধ আছে। বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,10,000। ঠিক বললাম? গ্যাস বুকিং নিজেই করি, কনকদের বস্তিতে গিয়ে মেয়েদের সেলাই শেখাই, স্বাবলম্বী হয়েছি। কিন্তু আমি তো চেষ্টা করেও আলাদা থাকতে পারলাম না। কেন? সকালবেলা চাটা সে একরকম করে নিজেই বানিয়ে টানিয়ে খেয়ে নিতাম, কিন্তু বিকেল বেলায় আলসেমি লাগতো, একা খেতে ইচ্ছে করতো না। এই বয়সে একাকিত্ব জিনিসটা বড় ভয়ঙ্কর। আবার সমসাময়িক বন্ধু বান্ধব যারা, তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। ওখানে আমার সাথে ঝগড়া করারও তো কেউ ছিল না। আমার জামাটার গন্ধ শুঁকে যে কাচতে ফেলে দেবে তেমন তো কেউ ছিল না। আরতি, 50 বছর ধরে তুমি আমার জুতোটা পর্যন্ত খুঁজে দিয়েছ। তুমি তো স্বাবলম্বী হতে পেরেছ, আমি পারিনি। আমাকে ক্ষমা করতে পারবে? তুমি বন্ধুর সঙ্গে যাওনি? না, ক্যান্সেল করে দিয়েছি। ঠিক করলাম ইজিপ্ট দেখতে হলে একসঙ্গে দেখব, মধ্যরাতে সূর্য দেখতে গেলে একসঙ্গে যাব। তবে তার আগে ময়মনসিংহে আমাদের ভিটা জমি দেখতে যাব, ফরিদপুরে তোমাদের বাড়ি। জানো, এতদিন পরে যেন আরো ভালো করে বুঝতে পারছি যে এই প্রকাশক আর লেখকের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। লেখক থাকেন ভেতরটায়, আর বাইরে থাকেন প্রকাশক। তুমি আমার জীবনের লেখক, আরতি। ঠাকুরের কাছে কি চাইলে? ঠাকুর যেন আমার আগে তোমাকে নিয়ে নেন, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না। এই ভিডিওটা তোমাদের জন্য। বাবা, বাবা, মা, তোমাদের আমরা এভাবেই দেখতে চাই সারা জীবন। এভাবেই দেখতে চাই সারা জীবন। বাবা, বাবা, মা, we love you. we love you. আমি আপনাদের কাছ থেকে যেটা শিখলাম, যত খুশি জল খরচা করে করুক, আমি আর ওকে কিচ্ছু বলবো না, আর বলবো না। শোনো, বলছি যে 50 বছর হয়ে গেলে তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? একটু পিঠটা দেখি, পিঠটা দেখাও। বাবা, মা ঠিক আগের মতোই আছেন। এই কটা দিন আমার খুব খারাপ গিয়েছে, আজকে আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আই লাভ ইউ মা। নতুন করে বুঝতে পারছি ট্রু রিলেশনশিপটা আসলে কি। কিছু বলবি? আজ তোমাদের 50 বছর হলো, আবার নতুন করে বিয়ে হলো। তা তোমার বর বিয়েতে কি দিল গো তোমায় মা? বাবা, পড়িয়ে দাও, মাকে পড়িয়ে দাও। হ্যাঁ বাবা, মা, লাভ ইউ। বড় ঝিগিরি আর কি। অল দ্য বেস্ট। যা খেল দেখালে টোনাটুনি মিলে। সব ভালো, যার শেষ ভালো। আমার জীবনের সেরা কেস হয়ে থাকবে আপনাদের ব্যাপারটা। বিশ্বনাথ বাবু, আরতি দেবী, this is on your 50th marriage anniversary.
শুনছিলেন অন্বেষণ পরিবেশিত অডিও ড্রামা শেষ বেলা। আমরা নতুন একটি অডিও ড্রামা নিয়ে উপস্থিত হব আগামী শনিবার ঠিক সন্ধ্যে 6টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন।